ভাইজান এই নাও, ভালো করে কালি করে আনছি। আব্বার জুতাগুলো আমার কাজে লাগছে, দেখছোস? একদম আমার পায়ে লাগে। বাজান একটু পায়েস রান্না করছি, মিষ্টি মুখ করে বাইরা। মা, এমন কিছু খাইতে পারো না, গলা দিয়ে নামবো না। আমার ভিতরটা ভয়ে কাঁপতাছে মা। এত বড় পরীক্ষাটা খালি পেটে দিবি? বিসিএস প্রিলিমিনারি রিটেন শেষ করে আজ আমি ফাইনাল ভাইবার ধাপে যাইতেছি মা। আজকে যদি আমি ঠিকঠাক পরীক্ষাটা দিতে পারি, তাহলে আমার জীবনের যত অন্ধকার আছে ওইটা শেষ হয়ে যাবে। আর আমি যদি কোনো ভুল করে ফেলি, তাহলে মা, আমাদের যে এত কষ্ট, এত দুঃখ, আর জীবনও শেষ হইব না। আমার যে কি ভয় লাগতেছে মা। এত ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহর উপরে ভরসা রাখ। তোর বাপে তোকে দুই ভাই বোনেরে ভালো মন্দ অনেক কিছু খাওয়াইতে চাইতো, কিন্তু বেচারারাও বাবের সংসার, সে তোকে কিছু খাওয়াইতে পারে নাই। আজকে তোর আব্বার আত্মার শান্তির লেগে হইলো এক চামচ খায়া যা। ভাইজান তুমি ভয় পাইও না, তুমি দেখো তুমি পাশ করবে। পরীক্ষাটা অনেক কঠিন রে বোন। জানি ভাইজান, কিন্তু তোমাকে পাশ করতে হবে। তুমি পাশ করলে ওই সাইফুলদের মতো বকাটের আমাকে রাস্তায় একা পেলে ওইভাবে ওড়না ধরে টানার আর সাহস পাবে না। আমি জানি রে বোন, তোদের উপরে যে অনেক অত্যাচার হইতেছে আমি জানি। ভাইজান একটা কথা মনে রাখো, তুমি পাশ করলে কিন্তু মার মানুষের বাড়িতে এভাবে জের কাম করবো না। আমাদের সব কষ্টের জবাব কিন্তু তোমার কলম দিয়ে দিতে হইব। সুমি একদম ঠিক কথাই কইছে বাপ, আমার বিশ্বাস তুই পারবি। মা, আমি কি আসলে পারো? সমাজের মানুষ আমাদের মতো গরিবদেরকে এত সহজে সুযোগ দিব? তোর আব্বাই যখন মারা গেল, এই গ্রামের মানুষ আমগো দিকে ফিরাও তাকায় নাই। তার কাফনের সামান্য কাপড়ের জন্য আমি কত মানুষের কাছে ধার চাইছি, কেউ আমার একটু টাকা পয়সা কিছু ধার দেয়নি। আমি ওই কষ্টের দিনগুলোর কথা ভুলি নাই মা। তোর আব্বার ভাঙ্গা খুর আর ওই কাশি দিয়া কত কষ্ট করে মানুষের চুল কাটতো, সামান্য করে টাকা দিয়া এই অভাবের সংসার চলছে। আমি মানুষের বাসায় কাজ করে খায়া না খায়া কত কষ্ট করে চলছি, তাও বাবা তোর পড়ালেখা আমি কখনো বন্ধ হইতে দিইনি। মানুষ তখন তোমারে কত অপমান করতো। হ, গ্রামের মানুষ আমারে নিয়ে অনেক হাসাহাসি করছে, কইতো নাপিতের পোলা নাকি জজ ব্যারিস্টার হইব। আজকের দিন আইছে বাবা, তুই সেই সব মানুষের মুখের উপরে জবাব দিয়া দিবি, তুই খালি হাতে ফেরত আসবি না। আমি খালি হাতে ফিরবো না মা, ওই খালি হাতে ফিরবো না। আমি যখন গ্রামের রাস্তায় হাঁটতাম, লোকজন দূর থেকে দেখলে আমার কইতো, ওই যে দেখ নাপিতের পোলাটা যাইতাছে। ওইটা শুনলে আমার কষ্ট, আমার বুকটা ফাইতেছে তো মা। তুই কি তখন রাগ করতি? আমি রাগ করতাম না মা, আমার রাগগুলা বইয়ের পাতায় আমি একটা একটা করে ঢাইলা দিছি মা। এই অপমানের জবাব আমি অবস্থ করে রাখছি মা। আল্লাহ তোর ধৈর্যের ফল এখন দিব। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমার এই ভাইবা পরীক্ষাটা যেন জীবনের সেরা পরীক্ষাটা পায়। আমার সব দোয়া তোর লগে আছে বাবা, আল্লাহ তোরে খালি হাতে ফিরাইব না। আল্লাহর উপরে ভরসা রাখ, যা আল্লাহর নাম নিয়ে বাইর। যাই যাই মা। বুঝলি, দেশের যে পরিস্থিতি এইটা সামলায় চলন লাগবে। সবার সাথে মিল দিল দেখান লাগবো, আবার রাগও করণ লাগবো। বুঝছস? এইভাবে চললে হইব না। মন্টু,
চোখটা একটু কসলা দেখতো বাপ। কি দেখুন চেয়ারম্যান সাহেব? আমাগো সামন দিয়া এইভাবে ফিটফাট হইয়া সাইজা গুইজা ওটা কেটা যায়? আরে দেখছেন কারবার, গ্রামের রাস্তায় চেনা মানুষও চেনা যায় না। আরে চেয়ারম্যান সাহেব, এটা তো আমগো গ্রামের মকবুল নাবিদের পোলা রাজা। ঠিকই তো, হাতের খুরকেচি রাইখা ফাইল হাতে নিয়া এইভাবে কই দৌড়ে যায়? বাবু সাহেবের দেমাগ দেখছেন স্যার? আপনি এখানে দাঁড়ায় দিচ্ছেন, আপনার দিকে মাথা নিসমি ফিরে যায়। কিরে নাফিতের বলা, এরকম তারা হোরা কইরা বৃষ্টির মধ্যে ছাতি ছাড়া কই যাইতেছস? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। রাস্তায় কি মানুষ দেখস না? হ্যাঁ, না বড় লোক স্বাস্থ্য দেখিয়া আমাকে সালাম দিতে শরম করে? ওইরকম কিছু না চেয়ারম্যান সাহেব, আমি ইচ্ছা করে আপনারা এড়াই যাইতেছিলাম। তোর বাপে তো আমগো দেখলে 20 হাত দূরে থাইকা জোর হাত করে খাড়িয়ে থাকতো, আর তুই তারই রক্ত শরীরে গরম চবরি জমছে। হ্যাঁ, না না চেয়ারম্যান সাহেব, আমার হচ্ছে ওই গাড়ির তাড়া তো, এই জন্য একটু তাড়াহুড়ো করে চলে যেতেছিলাম। আরেকটা কথা চেয়ারম্যান সাহেব, আমার একটা নাম আছে, আর আমার নামটা কি সেটা আপনি খুব ভালো করে জানেন। আমার নাম হইতেছে রাজা। আপনি আমার নাম ধরে ডাকলে মানে খুশি হন। মন্টু বলো, দেখছস? হ্যাঁ, নাপিতের বলাই তো আমার কথায় রাগ করছে রে। স্যার ওই কয় নাকি আপনার নাম ধরে ডাক দিতে বাবা। হ হ। এই তোর যে নাম রাখছে রাজা, তোর নামের লগে কি এটা যায় রে? হ্যাঁ, তোর বাপে এই গ্রামের মানুষের কেসি দিয়া চুল কাটতো, আর এই যে ছোট খুর আছে, এই খুর দিয়া পায়ের কাছে বৈশা তারপরে নখ কাটতো। চেয়ারম্যান সাহেব, মানুষের পেশা ছোট হইতে পারে, বড় হইতে পারে, কিন্তু একটা মানুষের নামই তার পরিচয়। তোর নাম যদি রাজা হয়, তাইলে এই যে আমাগো মতন জমিদারের পোলার নামের অসম্মান হয়। তুই আজকে বাড়িতে গিয়া তোর মায়ের কবি তোর নামটা যেন পরিবর্তন করে দেয়। স্যার কি নাম রাখবো? ওর নাম রাখবো গ্রামের নাম, যেমন ধর আবুল কালাম। নাফিতের পোলাপানের নাম তো এইরকমের নামই হয়। চেয়ারম্যান সাহেব, এই নাবিদের পোলার নাম যদি রাজা হয়, তাহলে আমরা সাইবুল ভাইয়ের নাম রাখা দরকার ছিল সম্রাট। ঠিকই কইছেন মন্টু ভাই। এ মিয়া, তোমার সাথে তোমার এই নাম যায় না, হয় তোমার নাম পাল্টাও, নাহলে এই গ্রাম সারা করুন তোমার। আপনাদের যদি ঠাট্টা মস্করা শেষ হয় তাহলে আমরা যাইতে দেন, আমার একটু কাজ আছে। এই তোর এত তারা কিসে? চেয়ারম্যান সাহেব, আমার খুব তাড়া আছে, আমি যদি সময় মতো না যেতে পারি তাহলে হয়তো আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। আমার পথটা ছাড়েন। এই এত ফিটফাট হইয়া জুতারে কালি মাইরা তারপরে এত তাড়াহুড়া করে কই যাস? ঢাকায় যাইতেছি। কোন জমিদারি কেনার জন্য তুমি এত তাড়াহুড়া করে ঢাকা যাইতাছ? হ্যাঁ, আরে তোমার পকেটে তো ট্রেনে যে যাইবা সেই টিকিট কাটার টাকাটাও নাই, আবার এত বড় বড় কথা। চেয়ারম্যান সাহেব, আমার বিসিএস পরীক্ষার ফাইনাল ভাইবা আজকে, আমার জন্য দোয়া করেন, আমরা যাইতে দেন। কি কইলি? তুই দিবি বিশেষ পরীক্ষা? ওরে আল্লাহ রে! হাসতে হাসতে তো আমার নারী বুড়ি সব ছিড়া যায় বুড়ি। নাবিদের পোলা দিব বিসিএস পরীক্ষা। এই তুই দিবি বিশেষ পরীক্ষা? হ্যাঁ, নাপিতের পোলা হইয়া তারপরে বিশেষ পরীক্ষা দিবি? এই তোর বাপে কোনদিন দেখছে কেটার কারে কয়? হ্যাঁ, ক্যাটার দেখে নাই, তা আমি তো পড়াশোনা করছি। শোন, বিশেষ পরীক্ষা দিব আমাগো মতন ধনী বড় লোকের পোলারা, যারা নাকি রাত দিন বড় গাড়ি দিয়া তারপরে ঘুরাঘুরি করে, তারা দিব বিশেষ পরীক্ষা। আর তুই কিনা নাফিদের পোলা হইয়া বিশেষ পরীক্ষা দিবি? হ্যাঁ, তোর কথা শুইয়া তো না হাসা পারতাছি না রে। চেয়ারম্যান সাহেব, বিসিএস পরীক্ষা তো বড় লোক ধনী গরিব এইসব দিকে হয় না। বিসিএস পরীক্ষাটা হয় মেধার উপরে, মানুষের পড়াশোনার উপরে, আর সেই পড়াশোনা আমার আছে। এই তোর আবার কিসের মেধা? হ্যাঁ, যে মেধা আল্লাহ আমার দিছে, গরিবের ঘরেও আল্লাহ মেধা দান করেন। আমি এখন পরীক্ষা দিতে চাইতেছি, আপনার আমার জন্য দোয়া করেন। আমি তোর লাগা দোয়া করি, তুই যেন ঢাকাতে আইসা গ্রামের মধ্যে একটা এসি ওলা সেলুন দিবি। এই গ্রামের লোকজন যেন তোর কাছে গিয়া চুল দাড়ি সবকিছু যেন কাটতে পারে।
বুঝছ? আর তুই কিছু কিছু ফিরি দিবি। আমার ভাগ্য কেসিতে আটকে থাকবো না চেয়ারম্যান সাহেব। আমি দোয়া করি তোর কপালে খুর আর কাছেই থাকবো। এই চল, বৃষ্টি হইতেছে, তাড়াতাড়ি চল। একটা অটো আসতেছে না, রিক্সাও পাইতেছি না, আমার দেরি ভিজেতেছে এমনিতেই। যাক ভালো হয়েছে তুমি এখনো রিক্সা পাও নাই। রানী তুমি এই জায়গায়? তোমার আজকে এত বড় একটা দিন, আমি কি ঘরে হাত পা গুড়ায় বসে থাকতে পারি? তোমার সাথে কিছু কথা আছে আমার। কিন্তু রানী, তোমার এই জায়গায় কেউ দেখলে তো সর্বনাশ হয়ে যাব। তোমার বাপ যদি জানতে পারে তুমি আমার সাথে দেখা করতে আসছো, তাহলে তো তোমার আস্ত রাখবো না। তাছাড়া উনি তো এমনিতেও আমার সহ্য করতে পারে না। আমার ব্যাপারে কি আমি ডরাই? তোমার এত বড় একটা দিন, আমি তো ঘরে বসে থাকতে পারি। কিন্তু আমি তো চাই তোমার কোনো ক্ষতি না হোক। আমার কিছুই হইব না, এটা রাখো। আমি আমার সামান্য টাকা দিয়ে কিনছি, তুমি এটা দিয়ে তোমার পরীক্ষা খাতাতে সাইন করো। এটা কি দরকার ছিল রানী? দরকার ছিল, আর এটাতে মা কিছু পিঠা বানিয়েছিল, রাস্তা খিদে লাগলে খায়নি। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রানী। কিন্তু তোমার স্যার এমন লাগতেছে কেন? রাস্তায় চেয়ারম্যানের সাথে দেখা হয়েছিল, উনি আমার রাস্তায় পেয়ে এত পরিমাণ অপমান করছে, একদম আমার কলিজাটা ভাইয়া ফেলাইছে। ওই লোকটা তোমারে কি কইছে? আমারে কয়, আর বেটা তুই তো নাপিতের পোলা, তোর হাতে থাকবো খুর আর কেসি, তোরে দিয়ে বইব না ওইসব। ওইগুলা বিসিএস ক্যাডার তো হয় আমাদের মতো ধনাট্য পরিবারের পোলা পায়, তোর মতো নাপিতের পোলা না। তুমি ওইসব লোকের কথা মাথায় নিও না। ওই অমানুষ গুলার টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু ওদের মন এত নিচ আর ছোট। কিন্তু রানী, ওদের তো অনেক ক্ষমতা। ওদের ক্ষমতার চিন্তা তুমি করো না। তুমি পরীক্ষা নিজের লেগে দিবা না, তোমার মা বোনের ভবিষ্যতের লেগে দিবা, আমার অপর্ণ ভালোবাসার লেগে দিবা। তোমার ভালোবাসার জন্য? যা কইতেছি ঠিক কইতেছি। তুমি প্রমাণ করে দাও রাজা, যে মেয়েটা থাকলে নাপিতের ছেলেও রাজা হইতে পারে। তুমি যদি ভাঙে পড়ো, আমার কি হইব? এটা তুমি ঠিক কইছো রানী, আমি আমার এই অপমানের জবাব মুখে দিব না। আমি জবাব দিব আমার মেধায় আর আমার শিক্ষায়। তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমি তোমার জন্য দোয়া করি, দেখো তুমি ঠিকই সফল হবে। ইনশাল্লাহ। তেও না, এমন তো একটা অটো আইতেছে না। আচ্ছা, আমি তাহলে একটু সামনের দিকে হাইটা যাই। হ্যাঁ, থাকো তুমি, সাবধানে যাও। দোয়া করো। হ্যাঁ, তুমি একদম ঠিক কাজ করছো বাবা, ঠিক আছে? এটা করা খুবই দরকার ছিল। হ্যাঁ, ভাবেন স্যার। এই নেন সবাই চা খান। বুঝলি তো, তুই তো ঢাকা থাইকা ভার্সিটিতে লেখাপড়া করছস, আর আমাগো গ্রামের ছোট লোকের বাচ্চারা আজকাল বেশি মাথায় উঠছে। কেন মামা, কি হইছে? কে কাকে মাথায় তুললো? ওই যে আমাগো গ্রামের নাপিতের পোলা রাজা ঢাকা গেছে বিশেষ ভাইবা দিতে। আরে আমারে রাস্তার মাঝখানে দেখা তো ও আমার সাথে কথাই কই না। ও মাই গড মামা, সিরিয়াসলি? আজকাল রাস্তার ল্যাম্প পোস্ট আর নাপিতরাও বিসিএস দেয়? আসলে মিতু, ভাবা যায়? ঢাকা কি মগের মুলুক নাকি? ভাইবাতে যারা বসেন তারা ওরে দেখলেই ঘাট ধরে বের করে দিবে। ওর যে কাপড় চুপড়ের সিঁড়ি আর ওর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর তো পিয়ন হওয়ার যোগ্য না। হ্যাঁ, তুই ঠিকই কইছস মিতু। ভাইবা বোর্ডের স্যারেরা ওরে প্রথম দেখলেই প্রশ্ন করবে যে তুমি মানুষের চুল কাটতে পারো নাকি দাড়ি। ঠিক বলছিস মিতু, ওর ঘরে নুন আনতে পান্তা ফুরায়, ওর মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, আর ও নাকি বড় অফিসার হবে। আরে চলি, ওকে নিয়ে এত কোনো কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে? আরে আমার তো ভাবতেই গা ঘিন ঘিন করে। শহরের এত বড় বড় ছেলে মেয়েরা এত এত পড়াশোনা করে কোচিং করে চান্স পায় না, কারণ নাকি গ্রাম থেকে উঠে গিয়ে বড় অফিসার হয়ে যাবে, ভালো রেজাল্ট করবে। আরে ধুরু বাবা, তোমরা ওকে নিয়ে এত কেন ভাবতেছো বলো তো? ওই কেচিচুর পরীক্ষা দিলে কি পাশ করবে নাকি?
তুই কি বলছিস সাইফুল? বাবা তুমি বুঝতে পারতেছো না, বর্তমান যুগে চাকরি নিতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। আরে বাবা আমাদের কোটি কোটি টাকা, আমি যদি কোনো অফিসে যাই সেই অফিসার আমাকে দেখে তার চেয়ার রেখে সালাম দিবে, বুঝলা? আর এবারও গ্রামে ফিরে আসুক, তারপরে দেখবা ওরে যদি আমি আমার দোকানে কর্মচারী না বানাইছি আমার নাম চেঞ্জ করে রাখবো। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম তো রাজা রহমান, আপনার একাডেমিক রেকর্ড তো খুব চমৎকার। আপনি অনার্সেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। জি স্যার, চেষ্টা করছি। কিন্তু আপনার বাবার পেশার জায়গায় লিখেছেন উন্নীত, আবার ব্রিগেডে দিয়েছেন সেলুন কর্মী। আপনার বাবাকে একদম নাপিত ছিলেন? জি স্যার, আমার বাবা একজন সাধারণ নাপিত ছিলেন। আপনার পরিবার তাহলে কিভাবে চলে? আমার বাবা মারা যাওয়ার পর আমার মা মানুষের বাড়িতে কাজ করেন, আর আমার বাবার সেই সামান্য উপার্জনের টাকা দিয়ে আমার মা আমাকে এতটুকু পড়িয়েছেন। আমি খুব গর্বিত স্যার যে আমি একজন সৎ শ্রমিকের সন্তান। এই সমাজ যেখানে বংশ, টাকা আর ক্ষমতাকে বড় করে দেখে, সেই সমাজে একজন নাপিতের ছেলে হয়ে আপনি বিসিএস এর মতো কঠিন পরীক্ষায় ভাইভাই বসেছেন। নিশ্চয়ই এটা খুব সহজ ছিল না। জি স্যার, মোটেও সহজ ছিল না স্যার। আপনি পথে আসার সময় কোনো বাধার সম্মুখীন হননি? অনেক বাধা অতিক্রম করে এখানে আসছি স্যার। আমি যখন আজ সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, তখন মাঝপথে আমাকে একজন প্রতাপশালী লোক থামিয়ে যথেষ্ট পরিমাণ অপমান করে স্যার। উনি বলে যে তুই তো নাবিতের পোলা, তোর কর্ম হইতাছে মানুষের চুল দাড়ি কাটা, সিভিল সার্ভিস তো বড় লোকদের জমিদারি। তারা এই কথা বলেছে, আপনি ভেঙে পড়েননি? কিন্তু স্যার আমার বিশ্বাস ছিল যে আমাদের স্বাধীন বাংলাদেশের মানুষ মেধাকে যথেষ্ট সম্মান করে, মেধার মূল্যায়ন করে। আমি সেই অপমানের জবাব দিতে এখানে আসছি স্যার। আচ্ছা রাজা সাহেব, আপনার লক্ষ্য কি ছিল? স্যার আমি কোনো করুণা চাই না, আমি চাই আমার মেধার সঠিক বিচার। আমি দেশের হয়ে দেশের জন্য সেবা করতে চাই স্যার। চমৎকার, আপনার মতো আত্মবিশ্বাসী আর সততা আমাদের প্রশাসনের দরকার। একজন সৎ এবং নিষ্ঠাবান অফিসারই পারে আমাদের সমাজকে বদলে দিতে। ধন্যবাদ স্যার। ঠিক আছে রাজা সাহেব, আপনার ভাইবা শেষ। আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে গ্রামের মেয়ে, শুনলাম তুমি ওই নাপিতের ছেলে রাজার জন্য নাকি অনেক কান্নাকাটি করো। আপনারা কে বলছে? রাস্তার মধ্যে ওরে কলম উপহার দিলা, শুনলাম ওর নাকি ম্যাজিস্ট্রেট হওয়ার অনেক স্বপ্ন। দিছি, রাজার মেধা আছে, সে তো আপনাদের মতন অহংকারী না। মেধা? হ্যাঁ, রাজা একদিন ঠিকই বড় অফিসার হইব, আর সেদিন আপনাদের অহংকার আর থাকবো না। গ্রামের অশিক্ষিত মেয়েদের চিন্তা ভাবনা এরকম ফালতুই হয়। ম্যাজিস্ট্রেট হওয়া এত সোজা না যে গ্রামের নাপিতরা যে পাশ করবে। রেজাল্ট আসলেই তো দেখতে পারবেন, তাই না? রাজাকে কিভাবে ভাইবা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে সেটা তো রেজাল্টের পরেই দেখা যাবে। আর ওর মতো একটা নাপিতের ছেলের সাথে তোমার মতো গ্রামের মেয়ের প্রেমই মানায়। শুনেন, আপনারা অনেক বড় জায়গায় থাকতে পারেন, বড় জায়গায় পড়াশোনা করতে পারেন, কিন্তু আপনাদের মন মানসিকতা অনেক নিচ। মুখ সামলে কথা বলো। ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখা আর আকাশে ওড়ার স্বপ্ন দেখা একই কথা। যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখতে বললো। শুনেন আপা, আপনারা বড় জায়গায় বড় হয়েছেন বিধায় আপনাদের অনেক মেধা, আপনারা সবকিছু পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। মেধা কিন্তু জাত বংশ বুঝা হয় না। এত বড় কথা? আর রেজাল্ট আসলেই তো দেখতে পারবেন। আল্লাহ কি করবো না করবে তো আমরা আগে থেকে জানি না। আপনিও দেখতে পারবেন, আপনার ওই অহংকারী মামাও দেখতে পারবেন। সেটা লেগে অপেক্ষা করেন। চুমকি চলেছে একা পথে।
আরে নাপিতের বেটি দেখি দিন দিন ডানা কাটা পরি হয়ে যাইতেছে। কিরে সুমি, এত হনন করে কই যাইতেছস? সাইফুল ভাই রাস্তা ছাড়েন, আমি বাড়ি যাব। আরে খারা, এত ব্যস্ত হইছস কেন? আমার লগে দুইটা কথা ক। শুনলাম তোর ভাই নাকি ঢাকা শহরে লাট সাহেব হইতে গেছে। আমার ভাই লাট সাহেব হতে যায় নাই, সে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা দিতে গেছে, বিসিএস। তা তুই আমাকে বাড়ি কামের বেটি কবে হবি? নাকি তোর ভাইয়ের দেমাগে আমাকে মানুষই মনে করতেছস না? সে ম্যাজিস্ট্রেট হয়ে ফিরবো, আর আমাকে উত্তপ্ত করার ফল কিন্তু একদমই ভালো হবে না। রে বাবা রে বাবা, আমি তো ভয় পেয়েছি। হ্যাঁ এই মন্টু, তুই ভয় পাস নাই? হ, আমিও তো ভয় পাইছি। আরে বাপ রে বাপ, ফকিন্নির বাচ্চা। এই তোর ভাইয়ের মতো নাপিতের বাচ্চা যদি এই দেশের ম্যাজিস্ট্রেট হয়, তাহলে আমার কি হওয়া উচিত? এই দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ ঠিক কইছেন সাইফুল ভাই। এই সুমি, এই বেশি দামাক দেখাইস না। তোর ভাই ঢাকা থেকে আসুক, তারপর তোর ভাইরে দিয়ে আমি যদি আমার নিজের জুতা পরিষ্কার না করাইছি, আর তোরে যদি আমার বাড়ির কাজের লোক না বানাইছি, তারপর তুই আমারে কইস জমিদারের পোলাগুলোকে পাঙ্গা নেওয়ার ফল কি? তোদের মতো লম্পটের বিচার আমার ভাই ঠিকই করব। ভাই ওই দিকে এখন আর ভাইয়ের ম্যাজিস্ট্রেট হওয়ার পাওয়ার দেখাইতেছে। ওরে একটা উচিত শিক্ষা দিতে হইব। চল বাড়ি চল। আরে শোন না মন্টু, একটু জোরে জোরে কত, আমাগো এলাকার নাপিতের পোলার পরীক্ষার কি খবর? ভাই তুমি কোন খবর চাইতেছো? আরে বাবা বুঝতেছস না, আমাগো এলাকার ম্যাজিস্ট্রেট সে তো শুনলাম বাড়িতে আইসা ইন্দুরে গর্তের ভিতরে লুকাইছে, বুঝছস? তার মাথায় কি এখনো ম্যাজিস্ট্রেট হওয়ার বাস ঢুকছে নাকি অর্ধেকটা বাকি আছে? সাইফুল ভাই ম্যাজিস্ট্রেট হওয়া কি এতই সহজ? যাইয়া দেওগা বাপের খুর কেসি দাঁড় দিতেছে, আর শুনলাম আজকে নাকি রেজাল্ট দিব। আরে শোন, আমি 100% শিওর ও এবার পরীক্ষা ফেল করবে। আর ভাবছি যদি পরীক্ষা ফেল করে ফ্রিতে দাইটি কামাই নিমু। আর ওর বোন সুমি রে, মুখ সামলায় কতক্ষণ সাইফুল ভাই, কাইলে আপনি কি কইতাছেন? রেজাল্ট কিন্তু এখনো বাইরে নাই। আরে রানী তুমি যে কই থেকে উদয় হইলা? আর ওই নাবিতের বাচ্চার জন্য দেখি তোমার অনেক দরদ। রেজাল্ট বাইরে হলেই বুঝতে পারবেন কার কপালে কি আছে আর কে কি কতটুকু যাইতে পারবো। আর কারণে শুরু করলে কেউ বড় হইতে পারে না। রাজার মেধার যোগ্যতা বিচার করার ক্ষমতা আপনাদের মতন বকারেদের নাই। এই মন্টু, এই কি কইতাছে? হ্যাঁ ওর দেখি ওই নাবিতের বাচ্চার জন্য দরদ একদম উতলায়া পড়তাছে। এই শোন, বেশি না লাফাইস না, বুঝছস? বেশি লাফাইস না। যা কইতেছে আমি সত্যিই কইতাছি। শোন, তুই যে ওই ছোট লোকের বাচ্চার ওকালতি করতাছস, এই খবরটা যদি তোর বাপের কানে যায় না, তোর বাপ নিজেই কিন্তু তোর এই গ্রাম ছাড়া করবে। আর বাকি রইলো ও। আমি এক কলমে লেখা দিতাছি, ওই নাপিতের বাচ্চা জীবনে ম্যাজিস্ট্রেট হতে পারবে না, ও ফেল করবো। আর ও ফেল করার পরে এই গ্রাম থেকে ওরে কিভাবে তাড়াইতে সেটাও আমি দেখানি। আপনার কলমে লেখা দিয়ে তো সবকিছু হইব না। আল্লাহ তো একজন আছে, সে ন্যায় বিচার ঠিকই করবো। আর আপনারা রেডি থাকেন আপনারা অহংকার ভাঙার লেগে। ওই মেয়ে তো দেখি আরো বেশি ঝাঁঝালা। চল। এটা কি সত্যি? হ্যাঁ 0 4 5 6 মা, ও মা, মা, কি হলো ভাইজান? মা, কি হইছে? হ্যাঁ তুই কি ফেল করছস? মা ওর কথাটা শুনো মা। আচ্ছা কোনো সমস্যা নাই, তুই মন খারাপ করিস না। আমি দরকার পড়লে মানুষের বাসায় কাম ছাড়ুম না, তোরা আবার পরীক্ষা দাও। তুই মা আমি ফেল করে দে মা,
মা আমি পাস করছি মা, আমি পাস করছি, আমি পাস করছি। কি কইলা ভাইজান, তুমি সত্যি কইতাছো? ওরে আমি বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি, পুরো বাংলাদেশে আমি পাস করছি মা, 1 নাম্বার হয়েছি আমি। আমি তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, তোমার পোলা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে মা। আমার বিশ্বাস ছিল আমার ভাইজান পাস করব। আজকের পর থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। আমি জানতাম রাজা তুমি পারবা। জানি, তাহলে তুমি আসছো। আজকে এলাকার যে অহংকারী লোকগুলো আছিল সবার মুখ বন্ধ হইব। তোমার মেধা নিয়ে যারা উল্টাপাল্টা কথা কইছে তারা আজকে বুঝবো তুমি আসল রাজা। আল্লাহ আল্লাহ তুমি তুমি অশেষ মেহেরবান আল্লাহ, তুমি আমার এতিম পোলাটার দিকে মুক্তিলা তাকাইছো। শান্ত হও, তুমি শান্ত হও। আমার নাপিতের পোলা আজকে হাকিম হইছে। আমারে যারা জি কয়ে ডাকতে এতদিন, তারা এখন আমার পোলার সামনে খাড়াইতেও ভয় পাইবো। মা তুমি শান্ত হও, সব তোমার কাজে লাগছে মা, তোমার দোব বিফলে যায় না। আমি তো কি করতেছস? এই তো মামা কলেজের কিছু স্যার আসসালামু আলাইকুম। কাজ বাকি। ওয়ালাইকুম সালাম। স্যার একটা খবর শুনছেন? ওই নাপিতের পোলায় নাকি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। মন্টু, তুই এটা কি কইছস? আবার কত যা কইছস আমার কানে সব ঠিক শুনছি তো? জি স্যার, কথা সত্যি। ওই নাপিতের পোলা পরীক্ষায় পাশ করছে, ওর চাকরি হয়ে গেছে। স্যার সরকারি কাগজে ওর নাম একেবারে 1 নম্বরে আইছে। গ্রামের মানুষ মিষ্টি বিতরণ করতেছে, সবাই ধন্য ধন্য করে বলতেছে ও নাকি হাকিম হইয়া গ্রামে আইব। স্যার আমরা পাত্তা দিব না। ও মাই গড মামা, দিস ইজ ইম্পসিবল। নিতু দেখ তো আর কি লিখছে। ও তো শুধু পাশ করে নাই, পুরো বাংলাদেশ বিসিএস প্রশাসন ক্যাডার প্রথম স্থান অধিকার করছে। বিসিএস অফিসিয়াল নোটিসে ওর নাম আর ছবি জলজল করতেছে। এটা কিভাবে হতে পারে মিতু? আমি বিশ্বাস করতে পারতাছি না, একটা নাপিতের ছেলে এতটা ব্রিলিয়ান্ট কিভাবে হয়। ভাইবা বোর্ড তোরে রিজেক্ট করেই নাই, উল্টো ওরে হাইস্ট কোড দিছে। শালার পোলা শালা, আমি এটা কোনোভাবেই মেনে নিব না। অবশ্যই এর ভিতরে কোনো জালিয়াতি হয়েছে, কিন্তু কথা হচ্ছে এতগুলো টাকা কই পাইলো? সাইবুল তুই শান্ত হ, মাথা গরম করিস না। বাবা তুমি কিছু একটা করো। ওই ছোট লোকের বাচ্চা যদি ম্যাজিস্ট্রেট হয়ে এই গ্রামে আসে, আমাদের জমিদারি ভাবমূর্তি সব নষ্ট হয়ে যাবে, মানুষ আমাদেরকে আর দাম দিবে না। আর বাবা তুমি কি চাও আমি তোমার সন্তান হয়ে ওর সামনে হাত জোর করি? ও মাই গড, এটা কিভাবে সম্ভব? এত জঘন্য একটা ফ্যামিলির ছেলে প্রশাসনের এত বড় একটা জায়গায় গিয়ে বসবে? এখন সমাজটাই এরকম হয়ে গেছে ভাবি। এখন তো ওর মা আমাদের দিকে তাকিয়ে হাসবে। সুমি নামের মেয়েটা তো আমাদেরকে এখন আর পাত্তাই দিবে না। বাবা, আপনার না এত ক্ষমতা, আপনি কিছু একটা করেন না। আপনি উপমহলে কথা বলে ওর চাকরিটা বাতিল করার ব্যবস্থা করেন। আমি আফতাব চেয়ারম্যান, জীবনে এত বড় অপমান কোনো দিন আমি হইনি। বাবা আমরা কি তাহলে সব মুখ বুঝে সহ্য করব? যারা আমি রাস্তার মাঝখানে দাঁড় করাইয়া আবুল নাম দিয়ে অপমান করলাম, আর সে কিনা লাল বাতি জ্বালাইয়া গাড়িতে বৈশা ঘুরবো না, এটা আমি সহ্য করব না। আমি ওরে শান্তিতে চাকরি করতে দেব না, আমি ওরে গ্রাম ছাড়া করব। এই গ্রামে থাকার ওর কোনো অধিকার নেই। একদম ঠিক কথা বলছো। কান্না করো না মা। বাবারে শহরে যাইতাছস, কি খাবি না খাবি আমি তো কিছুই দেখতে পারবো না। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা। তুমি এত ভাইবো না, আমার জন্য খালি দোয়া করো। আরেকটা কথা, তুই তুই বহুত কষ্ট করে এই পর্যন্ত আইসস। তোর কাছে যদি কখনো কোনো গরিব মানুষ সাহায্যের লেগে যায়, তা করে কখনো ফিরাই দিস না বাবা। অন্যায়ের কাছে কোনো সময় আপোষ করিস না। আমি তোমার দেয়া কথা রাখুন। আরেকটা কথা,
টাকার লোভে পড়া তুই তোর বাপের কষ্ট ফেলে যাস না। ভাইজান, তুমি চলে যাইতেছো ভাবতে খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি অনেক খুশি। তুমি নিজের খেয়াল রেখো। তুইও নিজের খেয়াল রাখিস বোন, মার দিকে একটু নজর রাখিস, আর পড়াশোনাটা ঠিক মতো করিস। তোরে যদি কোনো বখাটে পোলাপান বিরক্ত করে তুই খালি আমার একটু। ঠিক আছে ভাইজান, তুমি চিন্তা করো না। আমি যাই, তুমি আমার অপেক্ষা থেকো। আমি তোমার জন্য অপেক্ষা করবো রাজা। তুমি শুধু সফল হয়ে ফেরত আসো, এতটুকুই চাই। মা যাই আমি। ওই খাতা কিরে সুই, তোর ভাই তো ঢাকায় গিয়ে অনেক বড় সাহেব হয়ে গেছে, তো তোরে কোনো লাল গাড়ি কিনে দেওয়া যায় নাই? সাইফুল ভাই, ভালোই ভালোই বলছি আমার রাস্তা ছাড়েন। আরে তুই তো এখনো সেই ধুলাবালি মাখা রাস্তায় হাঁটতেছিস। এখন তুই আমারে ক যে তুই আমার সাথে কবে ঘুরতে যাবি? শোনেন, আমার ভাইয়া যদি জানতে পারে তাহলে আপনার আর আপনার বাবার কিন্তু জেল হয়ে যাবে। আমার ভাই এখন ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু ভুলে যেন না। এই শোন, তোর একটা কথা কই ভালো কইরা শোন। তোর ভাইয়ের ক্ষমতা ওই ঢাকা শহরে, কিন্তু এই গ্রামে আমি আর আমার বাবা যেই কথা কই সেটাই শেষ কথা, আর আমাদের আইনই শেষ আইন, বুঝছস? হাত ছাড়েন, হাত ছাড়েন বলছি। আরে কেউ বাঁচাও না আমাকে। আই চুপ, তোর চিৎকার চেঁচামেচি শুই না এখানে কেউ আসবো না। চল আজকে আমি তোরে ঘুরতে নিয়ে যাবো, আর আমিও দেখবো তোর ভাই ওই ঢাকা শহর থেকে আইসে তোরে কি কইরা বাঁচায়। এই চল। আই আই রাবিদের বাচ্চা আমার কামড় দিছে। ভাই রক্ত বেরিয়ে গেছে, চলুন ডাক্তারের কাছে যাই। আই না, ডাক্তারের কাছে যাবো না, বাবার কাছে চল। ওরে আর ওর ভাইরে এই গ্রামেই আমি শেষ করে দেবো, চল। ভাই ভাই দোয়া করেন ভাই, ভাই আমার এই 1 বিঘা জমি সম্বল ভাই, ভাই আমার ভাই ভাই চুপ কর ভাই, চুপ চুপ ভাই ভাই এই ভাই আমার এই 1 বিঘা জমি সম্বল ভাই। শোন, একদম কোনো কথা কবি না। ভাই আমি এই জমিতে ফসল আবাদ করে 7টা পেটের খাবার জোগাই। এই জমি কাইরা নিলে আমার পরিবার না খেয়ে মারা যাইবো। আমার একটু দয়া করুন, আপনাকে ভাই দেই ভাই। এই সুজাতা, এই চুপ থাক তো, একদম চুপ থাক। তোর সব জ্ঞান জ্ঞান প্যান আর ভালো লাগতেছে না। শোন, আমার বাপ চেয়ারম্যান এই জায়গাটা পছন্দ করছে। এই জায়গার উপর দিয়ে আমাকে মার্কেটের রাস্তা হইব, হইব মানে হইব। এই জমি আমাকে লাগবো। তুই ভালোই ভাবে বলতেছি, তুই এই দলিল একটা সই দিয়া সুন্দরভাবে এখান থেকে চলে যা, তাহলে তোর জন্য ভালো হইব। কিন্তু আমার আর কোনো জমি নেই, আমি কি করবো? মাথাটা গরম করতেছ না, বারবার একই বেসাল কি ভালো লাগতেছে? এই সই কর, সই কর রে, সই কর। আমি সই দিব না, আমি ও বল সই দিব না। এইসব ছোট লোকদের প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসবে। জমি ব্যক্তিগত হোক কিংবা সরকারি, চেয়ারম্যান সাহেব চাইছে মানে জমি দিতেই হবে। ঠিক, জমিটা সুন্দরভাবে আমাদের দিয়া দে। আপনারা আমাদের এইভাবে মারবেন না। এই চুপ কর, বেশি কথা বললে কিন্তু একদম পুলিশ ডেকে জেলে ভরে দিব। তোদের মতো চাষাদের এই গ্রামে থাকার কোনো অধিকার নাই। একদম ঠিক কথা বল। রহমত আলী, আমি দাঁড়া অনেকক্ষণ ধরে তোমাকে কথা শুনতাছি। এই বটু, এই জোরাজোরি করতাছস কে? হ্যাঁ, কাগজটা বার কর, কাগজটা বার কইরা তারপরে হর রাতে কাছে দে। ওরে ক সই করতো, আর যদি ইচ্ছা কইরা এই দলিলের মধ্যে সই না করে তাইলে তাই না হেসরাইয়া এই গ্রাম থেকে বার কইরা দে। আই ছেড়ে চলো। আমার এই 1 বিঘা জমি আমি দিব না, আমি কলম নিয়ে আসি। আমি জমি দিব না। আমি সই দিব না। ভালো করে বলছি। আর মন্টু, আর একটা কাজ করবি, ওই যে খাল পাড়ের জমিটা আছে তার সাথে যে ওর 1 বিঘা জমি আছে, ওইটা বালু ফালাইয়া বরাট করে ফেলাবি। ওইখানে আমরা 3 তলা মার্কেট করবো, আর 3 তলা মার্কেট করে যখন বিক্রি করবো না, তখন দেখবি আমাকে টাকাই আইব। চেয়ারম্যান সাহেব, যদি সরকারি কোনো প্রশাসনের ঝামেলা হয়? আরে ডিসিএসপি এই সমস্ত সবকিছু আমার পকেটের মধ্যে থাকে, কেউ কিচ্ছু কইব না। এই চল, আই চল চল।
আল্লাহ, এই দেশে কি কোনো বিচার নাই? আমরা কি কোনো বিচার পাবো না? ওই শকুনের দল আমার জমিটুকু কাইরা নিয়ে গেল গা। আল্লাহ, আল্লাহ তুমি আর বিচার করো। আল্লাহ, আল্লাহ তুমি আর বিচার করো। আল্লাহ, ওই শকুনের দলে তুমি দেখো। আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নিজ উপজেলা থেকে একজন লোক আসছে, অত্যন্ত জরুরি এবং গুরুতর একটা অভিযোগ নিয়ে আসছে। কি অভিযোগ পেশ করছেন? স্যার, ওনার সম্পত্তি নাকি কেউ জোরপূর্বক দখল করতেছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করতেছে। আপনি তাকে ভিতরে পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। চাচা, আপনি কেমন আছেন? বসুন 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 চাচা। কি হচ্ছে বলেন তো? কে জোর করে আপনার সম্পত্তি দখল করে নিচ্ছে? স্যার, আমাদের গ্রামের আফতাব চেয়ারম্যান ও তার পোলা সাইফুল এবং তার সঙ্গপাঙ্গ সবাই আমার শেষ সম্পদটুকু কাইরা নিয়ে গেছে গা। আমার এক পাখি জমি ছিল, নিয়ে গেছে গা। আর সেই সাথে আমার বুকে লাথিও মারছে। আফতাব চেয়ারম্যান আর সাইফুল এই কাজ করেছে? স্যার, শুধু তাই না, গ্রামের সরকারি যে খাল এগুলো ভরাট করে সে মার্কেট বানাইতেছে। গ্রামের পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাইতেছে। আমরা এখন কার কাছে যাবো স্যার? আপনারা থানায় যাননি রহমত চাচা? চেয়ারম্যানের অনেক ক্ষমতা, পুলিশও করে চিনে। স্যার, আপনি একটা কিছু করেন, নাহলে আমরা না খেয়ে মরে যাবো। আফতাব সাহেব, সরকারি সম্পত্তি আর গরিবের জমি দখল করা, তারা কি আইনকে নিজের বাপের সম্পত্তি মনে করেছে? চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। অন্যায়কারী যত বড়ই শক্তিশালী হোক, আইন সবার জন্যই সমান। আগামীকাল সকালে আমি নিজেই যাব ওই স্পটে হানা দিতে। আমি তাহলে যাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম চাচা। আমি স্যার না, আপনার ছেলে। যান, আপনি যান। পেশকার সাহেব, দেখছো বালু ফালানোর পর জমিটা কি সমান হয়ে গেছে, আর দেখতে দেখতে এইখানে যখন ওয়াল হয়ে যাব না কেল্লা ফাওতে, আর আমরা এই জমিতে মার্কেট করবো, মার্কেটের মধ্যে বড় বড় দোকান করবো, দোকান বিক্রি করলে দেখবি আমাদের কোটি কোটি টাকা ইনকাম হইব। আসলে আব্বা, তোমার মাথায় যে বুদ্ধি আছে এটা মানতেই হইব, তুলনাই হয় না। তোমার আসলে অনেক বুদ্ধি। ওই যে ডিসিএসপি আছে না, ওইটা তো সব আমাকে পকেটের মধ্যে, দেখবি কেউ একটা টু শব্দ পর্যন্ত করব না। আর ওই যে বুইরা বুইরা রহমত আলী আছে না, থানার গেটে গিয়া যদি পুলিশের পাও দইরা কান্নাকাটি করে, কোনো কিছু লাভ হইব না। হ আব্বা, তুমি একদম ঠিক কথা কইছো। এই গ্রামে তুমি আর আমি যেটা কমু সেটাই শেষ কথা। তোমার আর আমার টক্কর দেওয়ার মতো কোনো পোলার মতো জন্ম হয় নাই, আর কোনোদিন হইবও না। সাইবুল, তুই একদম ঠিক কথা কইছস। এই গ্রামে যারা আছে সবাই আমগো দেখলে না মাথা নত করে রাখে। একদম ঠিক কথা। আর ওই যে নাপিতের বাচ্চা রাজা, হ্যাঁ, ও তো ঢাকায় যায় নিজের বোল্ট পাল্টায় ফেলছে, গ্রামে আসার সাহস নাই। আর তাই এই গ্রামে আমরা বাপ বেটা যেটা করবো সেটাই হইব। পুলিশের গাড়ির আওয়াজ না? হ্যাঁ, গ্রামে হঠাৎ করে পুলিশ এলো কিল্লিকা? স্যার আসসালামু আলাইকুম। আমি হইলাম এই ইউনিয়নের সফল চেয়ারম্যান আফতাব। স্যার, আপনি হঠাৎ করে এইখানে চলে আসছেন, আমারে কিছুই জানাইলেন না, আর সাথে আবার এত পুলিশ, কি ব্যাপার স্যার? চেয়ারম্যান সাহেব, আমাকে সালাম দিয়ে কোনো লাভ নেই। আজ আমি কোনো অভিযানের কাজে আসি নাই। আজ যিনি আসছেন জেলা প্রশাসকের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যার, যা বলার ওনাকে বলবেন। স্যার, সরকারি কাজের কোনো ক্ষতি করতেছি না স্যার, আমরা তো এখানে ভালো একটা প্রজেক্ট করতেছি। চেয়ারম্যান সাহেব, দেখেন তো আমাকে চেনা যায় কিনা। স্যার, আপনি মানে আপনি রাজা সাহেব?
জি, আমি সেই রাজা, যে রাজার নামটাই আপনি পরিবর্তন করতে চেয়েছিলেন, যাকে বলেছিলেন যে একজন নাপিতের ছেলে শুধু মানুষের চুল দাঁড়িয়ে কাটবে, আর সেই নাপিতের ছেলে রাজা আজকে আপনার সামনে বিসিএস ক্যাডার হয়ে দাঁড়িয়ে আছে। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার আপনি ক্ষমা করে দেন। ক্ষমা? ক্ষমা তো আসলে আইনের হাতে নেই ওসি সাহেব। আইনের চোখে কেউ আলাদা নয়। এই যে লোকগুলো দেখছেন, তারা অন্যায়ভাবে সরকারি খাল দখল করে ভরাট করেছে। শুধু তাই না, একজন নিরীহ মানুষের শেষ সম্বলটুকু, মানে তার যেইটুকু জমি ছিল সেইটুকু জমিও জোরপূর্বক ভাবে আত্মসাৎ করেছেন। দেখেন তো এই লোকটাকে চিনেন কিনা? স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার। আপনি আমার একটু সময় দেন। যার যার জমিতে আমি বালু ফালাইছি, মার্কেট করছি, আমি সবগুলো এই উঠাই নিতেছি, এখন লোক লাগাই দিতেছি, এগুলো ভাঙ্গা চুরা সব কিছু আমি উঠাই নিতেছি। স্যার আমার একটু খালি সময় দেন। চেয়ারম্যান সাহেব, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল এবং পরিবেশ আইনের ধারায় আপনাকে গ্রেপ্তার করা হলো। আর সাইফুল সাহেব, আপনি কি ভেবেছিলেন আপনার বাবার সাহস দিয়ে আপনি যা খুশি তাই করে যাবেন? স্যার বিশ্বাস করেন না, আমার কোনো দোষ নাই, আমি সব কাজ করছি আমার বাপের বুদ্ধিতে, আমার মাফ করে দেন। ওসি সাহেব, এই যে চেয়ারম্যান সাহেবের সাথে যেই মাসুম ছেলেটাকে দেখছেন, যাকে দেখে মনে হয় যে ভাজা মাছটাই উল্টাই খেতে পারে না, সেই ছেলে যে কিনা শুধু সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল না, সে আমার বোন সুমি এবং এই গ্রামের অনেক কলেজ স্টুডেন্টকে শ্লীলতাহীন এবং রাস্তায় ইফটিজিং করার অনেক ধরনের অভিযোগ আমার কাছে একদম প্রমাণ সহকারে আছে। এই সাইফুল আর তার বাবা আফতাব সাহেবকে এখনই অ্যারেস্ট করুন। স্যার স্যার প্লিজ আপনি একটু দয়া করেন, আমার জেলে পাঠান না, আমার না অনেক টাকা আছে, লাগলে আমি আপনার দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। মুখ সামলে কথা বলেন সাইফুল সাহেব। একজন অন ডিউটি অফিসারকে আপনি ঘুষ দিতে চাচ্ছেন। আপনি জানেন এই অপরাধে আপনার কতটুকু শাস্তি হতে পারে? আসলে এটা আপনাদের টাকার জন্য না, এটা হচ্ছে আপনাদের অহংকার। এই অহংকারে আপনাদের কত দূর নিয়ে যাবে সেটা আপনারা নিজেরাও জানেন না। ওসি সাহেব। জি স্যার, এই এদেরকে অ্যারেস্ট করো। বাবা বাবা মা, মা, মা। কিরা আমার রাজা, রাজা আইসোস, পয়সা থাক বাবা। আমার দেখো মা, আমি তোমার দেওয়ার শিক্ষা পূর্ণ করছি না, আর আজ আমি সেই অহংকারী চেয়ারম্যানের উচিত শিক্ষা দিয়ে আসছি। তোমারে আর আমার বাপরে অপমান করছি না। আমার বাবা রাজা। মা, আমি প্রমাণ করে দিছি গরিবের ছেলে হলেও সততা আর মেধা দিয়ে দেশের সর্বোচ্চ স্থানে বসা যায়। আমি তোমাদের প্রতিজ্ঞা করতেছি মা, আজ থেকে আমাদের গ্রামে কোনো গরিব মানুষের উপরে কোনো অত্যাচার আমি সহ্য করব না। তুই আমার বুকটা গর্বে ভইরা দিছস বাবা। আজ তোর আব্বার আত্মা অনেক শান্তি পাইছে, সে নিশ্চয়ই উপর থেকে দেখতাছে আর হাসতাছে। সব তোমার দুয়ার বরকত মা। আইজ ওনার ভাঙ্গা খুর আর কাশির মর্যাদা রাখছস তুই। তুই খালি অফিসার হস নাই বাবা, তুই এটা প্রমাণ কইরা দিছস যে মেধার কোনো জাত হয় না। ভাইজান, আজকের পর থেকে আমি মাথা উঁচু করে কলেজে যাবো, আর ওই বখাটেতে জায়গা জেলে হবে, তারা জেলের ভাত খাবে। রাজার প্রতি আমার সেই বিশ্বাস ছিল, আমি জানতাম তুমি সফল হয়ে এই গ্রামের মানুষের ভাগ্য বদলাই দিবা, আর তুমি সেটাই করছো। তোমার সেই বিশ্বাসই ছিল আমার শক্তি। তুমি এই গ্রামের সবার হৃদয়ের রাজা। তোমার ধন্যবাদ দিয়ে শুরু করবো না, তুমি আমার সবথেকে কঠিন সময়টায় আমার পাশে ছিল। মানুষের পরিচয় তার জন্ম, বংশ কিংবা ধন সম্পদে নয়। তবে কিসে মানুষের আসল পরিচয়? মানুষের আসল পরিচয় তার কর্ম, সততা এবং মেধায়। সুযোগ পেলে কি সবাই পারে? সুযোগ আর চেষ্টা থাকলে একটা ভাঙ্গা ঘরের ছেলেও
দেশের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। অহংকার মানুষকে ধ্বংস করে, আর মেধা মানুষকে অমর করে।